হ্যালো বন্ধুরা, আমার নাম কবিতা। আমার বয়স 21 বছর। আমি যখন যৌবনের দোরগোড়ায় পা রাখলাম তখন লোকেরা আমাকে দেখে পাগল হয়ে যেত, কিন্তু আমি কখনো কাউকে পাত্তা দিতাম না। আমি আমার দাদা রোহিতের সঙ্গে থাকি। আমার ভাবি মনীষা একটা স্বার্থপর মানুষ বলে বেরিয়ে পড়ল। সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল, কারণ দাদার চাকরি ছিল না আর সে দিনরাত মদে ডুবে থাকতো। দাদা আমাকে খুব ভালোবাসে আর তার বাইরে এই দুনিয়া আমার আর কেউ নেই। আত্মীয়রা শুধু টাকার পেছনে ছোটে। আমি গ্র্যাজুয়েশনের পর সেলাইয়ের কাজ শিখে নিয়েছি। এখন বাড়ির খরচ চালাতে কাপড় সেলাই করি। দাদা আজও ভাবিকে খুব ভালোবাসে। প্রায় তার কথা ভেবে মন খারাপ করে। দাদা সবসময় বলে, কবিতা, একদিন তোর ভাবি ফিরে আসবে, কিন্তু আমি জানি সে কখন ফিরবে না। ভাবির ধন সম্পদ আর নাম ডাকের এত নেশা চলেছে যে গরিবের মধ্যে আর ফিরবে না। বাড়ির সব কাজ সেরে আমি আমার সেলাই মেশিনের সামনে বসে পড়ি। একদিন সন্ধ্যায় দাদা বাইরে থেকে ফিরল। আমি তাকে কিছু টাকা দিয়ে বললাম, দাদা, বাইরে খিদে পেলে চাটা খেয়ে নিও। সে হেসে বলল, তুই আমার আর কত খেয়াল রাখিস। আমি ভেবেছিলাম দাদা যদি মদ ছেড়ে দেয় তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই রাতে সে বেশি মদ খেয়ে ফিরেছিল। আমি রেগে বললাম, আমি না বলছিলাম না বাড়িতে এসে খাবে? বন্ধুদের সঙ্গে এত খাও কেন? জ্যান্ত করে তাকে চেয়ারে ধরে বসলাম আর খেতে দিলাম। তার মাতাল অবস্থা দেখে বুঝলাম দাদার এই অভ্যাস না বদলাতে আমি কিছুই করতে পারবো না। পরের দিন একটা বিয়েতে যাওয়ার কথা ছিল। বাড়ির কাজ সেরে দাদাকে বললাম, গরম জল রেখে দিয়েছি, গোসল করে নাও। গোসল করে বেরিয়ে এলে তার কোমর থেকে গামছা পড়ে গেল। আমি তাড়াতাড়ি তুলে বললাম, একটু খেয়াল রাখো, আমাদের পার্টিতে যেতে হবে। বিয়ের পার্টি ছিল দারুণ। রঙিন আলো, মিষ্টি সঙ্গীত আর নানা রকমের খাবারের আয়োজন। আমরা বর কনেকে উপহার দিলাম, তারপর খেতে বসলাম। দাদা একটা ড্রিঙ্কস নিল, আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম। পার্টিতে দাদা একজন সুন্দরী মহিলার সঙ্গে কথা বলতে শুরু করলো, যে ভাবির পুরনো বন্ধু সুনিতা বলে পরিচয় দিল। সুনিতা দাদার হাত ধরে নাচতে নাচতে গেল। এটা দেখে আমার মনে একটু জ্বালা হচ্ছিল। নিজেকে বললাম, কবিতা, ও তোমার দাদা, স্বামী নয়। তারপর ওরও মন চায় কারোর সঙ্গে কথা বলতে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় দাদা মনমরা ছিল। আমাকে বলল, তোর ভাবির কমতি কখনো পূরণ হবে না। তার অবস্থা দেখে আমার মন ভেঙে গেল। ভাবলাম দাদাকে এবারে ছেড়ে দেওয়া যায় না, তাকে সাহায্য করতে হবে। রাতে দাদার ঘরে গিয়ে তাকে শুয়ে দিলাম আর তার মদের বোতলটা তুলে ফেলে দিলাম। ঠিক করলাম এবার থেকে দাদাকে নতুন কিছু শুরু করার জন্য তৈরি করব। জীবন যেমনই হোক, আশার হাত কখনো ছাড়তে নেই। সেই রাতের পর আমি দাদার সঙ্গে কথা বলার মনস্থির করলাম। সকালে তার জন্য চা বানিয়ে আনলাম। দাদা, এবার বড্ড বেশি হয়েছে, তুমি এভাবে আর থাকতে পারো না। ভাবি যা করেছে সেটা তার ভুল, কিন্তু তুমি নিজেকে কেন শেষ করে দিচ্ছ? দাদা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কবিতা, তোর ছাড়া আমি আর কিছুই না, কিন্তু তোর ভাবির কথা মনে পড়লে নিজেকে সামলাতে পারি না। মনে হয় সব শেষ হয়ে গেছে। আমি তার হাত ধরে বললাম, সব শেষ হয়নি, আমি আছি তোমার সঙ্গে, কিন্তু তুমি নিজেকে না বদলাতে আমাদের বাড়িটা ধ্বংস হয়ে যাবে। আমাদের একসঙ্গে এই অন্ধকার ঘর থেকে বেরোতে হবে। সেদিন আমি দাদার মদ খাওয়ার অভ্যাস লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তার কঠিন বদলানোর চেষ্টা করলাম। তাকে ভোরে উঠতে হাঁটতে যাওয়ার জন্য উৎসাহ দিলাম। বাড়ির কাছে ছোট্ট একটা সেলাই স্কুল খোলার পরামর্শ দিলাম। প্রথমে দাদার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে তার দিনচর্যা বদলাতে লাগলো। আমি আমার সেলাই মেশিনে বানানো কাপড় বাজারে বেচতে শুরু করলাম। দাদাও আমাকে সাহায্য করতে লাগলো আর সেলাই স্কুলে বাচ্চাদের পড়াতে শুরু করলো। কয়েক মাস পর আমাদের জীবনে বড় পরিবর্তন এলো। দাদার মদের নেশা প্রায় ছুটে গেছে, বাড়িতে সুখ ফিরে এসেছে। একদিন দাদা আমাকে বলল, কবিতা, তোর পরিশ্রম আর ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে। তুই আমার বোন বলে আমি খুব খুশি, কিন্তু গল্প এখানে শেষ হয়নি। একদিন বাজার থেকে ফিরছি, হঠাৎ ভাবির সঙ্গে দেখা। সে একজন বড় লোকের সঙ্গে ছিল, কিন্তু তার চোখে দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমাকে দেখে সে চিনতে পেরে কাঁদতে লাগলো। বলল, কবিতা, আমাকে মাফ করে দে, আমি যা করেছি তা অনেক ভুল ছিল, কিন্তু তোর দাদার অবস্থা দেখে আমি নিজেকে অসহায় ভেবে বাড়ি দেরিয়ে ছেড়েছিলাম। আমি বললাম, ভাবি, তোমার মনে চলে যাওয়ার পর আমাদের জীবন খুব কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমরা নিজেদের সামলে নিয়েছি। ফিরতে চাইলে সেটা দাদার সিদ্ধান্ত হবে। ভাবি আমাদের বাড়িতে এলো। দাদা তাকে দেখে জল এলো। বলল, মনীষা, আমি তোকে কখনো ক্ষমা করিনি, কিন্তু তোর ননদ আমাকে বদলে দিয়েছে। তুই সত্যি ফিরে আসতে চাস তো নিজেকে বদলাতে হবে। ভাবি প্রতিশ্রুতি দিল যে সে পরিবারের জন্য সব ছেড়ে আমাদের জীবনে আবার সুখ ফিরিয়ে আনবে।
এভাবে আমাদের ভাঙ্গা সংসারে আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করলো। কবিতার বাড়িতে এখন খুশি আর শান্তি। তার সংগ্রাম আর সাহসে দাদা ও তার পরিবার আবার দাঁড়িয়ে উঠল। জীবন তাদের আরেকটা সুযোগ দিল, আর এবার তারা সেটা হারাতে দিল না। ভাবি ফিরে আসার পর বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ ছিল। দাদা তাকে মাফ করে দিয়েছিল, কিন্তু তাদের মধ্যে নীরবতা কাটছিল না। আমি মাঝে মধ্যে দুজনকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু সময়কেও তার কাজ করতে দেওয়া দরকার ছিল। একদিন ভাবি আমার কাছে এসে বলল, কবিতা, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু এখন নিজেকে বদলাতে চাই। আমি বাড়ির দায়িত্বে তোর দাদার সঙ্গে থাকতে চাই, আমাকে এই সুযোগটা দিবি? আমি ভাবিকে জড়িয়ে ধরে বললাম, ভাবি, সুযোগ নয়, এটা একটা নতুন করে শুরু করব, কিন্তু এর জন্য তোমাকে আর দাদাকে একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। সেই সন্ধ্যা আমি আর দাদা ভাবিকে একসঙ্গে বসিয়ে দিলাম। আমরা এই বাড়িটাকে আবার সুখী করতে পারি যদি তোমরা একে অপরকে সঙ্গ দাও। দাদা ভাবিকে একটু সুযোগ দাও, আর ভাবি তুমি দাদার সঙ্গে মিলে বড়িটা সামলাও। এরপর ভাবি আমার সঙ্গে সেলাই স্কুলে হাত লাগালো, আর দাদাও বাচ্চাদের পড়াতে শুরু করলো। আস্তে আস্তে দাদা আর ভাবির মধ্যে যেন মন কষাকষি ছিল তা কমতে লাগলো। আমি সেলাই স্কুলটাকে আরও বড় করার পরিকল্পনা করলাম। দাদা পরামর্শ দিল, আমরা এর জন্য ছোট একটা দোকান খুলতে পারি, যেখানে কাপড় সেলাই আর বেচার কাজ হবে। আমি আমার জমানো টাকা আর কিছু ধার করে দোকান খুললাম। দেখতে দেখতে দোকান জমে গেল। আমাদের স্কুলের বাচ্চারা যে ডিজাইনগুলো বানাতো সেগুলো বিক্রি হতে লাগলো। এটা দেখে দাদা আর ভাবি আমার জন্য গর্ববোধ করলো। একদিন হঠাৎ সেই প্রেমিক আমাদের বাড়িতে এলো। তাকে দেখে দাদার মুখ রেগে লাল হয়ে গেল, কিন্তু ভাবি দাদাকে থামিয়ে দিল। রোহিত, এই লোকটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি আজ ওকে মাফ করতে এসেছি, যাতে আমার মনের কষ্টটা মিটে যায়। ভাবি সেই লোকটার দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে যে সময় কাটিয়েছি সেটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। আজ আমি আমার ভুল স্বীকার করছি, আর তোমাকে বলতে এসেছি এখন আমার ননদ আর স্বামীর সঙ্গে সুখে আছি। দয়া করে আমার জীবনে আর কখনো এসো না। সেই দিনের পর দাদা আর ভাবির সম্পর্কে একটা নতুন উষ্ণতা এলো। তারা দুজনে মিলে একে অপরের সঙ্গে কাজটা আরও বড় করতে লাগলো। কয়েক বছর পর আরও আমার সেলাইয়ের কাজ এত বাড়লো যে পুরো শহরে নাম করলো। ভাবি আর দাদা আমার উৎসাহ বাড়াতে কোনো কমতি রাখলো না। আমাদের স্কুল থেকে অনেক মেয়ে নিজের পায়ে দাঁড়ালো। এটা দেখে আমার বুক গর্বে ভরে উঠল। একদিন দাদা বলল, কবিতা, তুই আমাকে আর তোর ভাবিকে নতুন জীবন দিয়েছিস। আজ তুই আমাদের মাথা গর্বে উঁচু করেছিস। আমি এসে বললাম, দাদা, আমি শুধু সেটাই করেছি যেটা আমার করার দরকার উচিত ছিল। তুমি আর ভাবি আমার শক্তি। দাদা, ভাবি আর আমি এখন সুখী পরিবার হয়ে গেছি। আমাদের বাড়ির দেয়ালে এখন খুব সুখীর ছবি ঝোলানো আছে। জীবন আমাদের শিখিয়েছে ভালোবাসা আর সঙ্গ সব কিছু কষ্ট করে জয় করা যায়। এভাবে কবিতা তার সংগ্রাম আর প্রিয়জনের ভালোবাসা দিয়ে শুধু নিজের বাড়ি সাজানি, অন্যদের জন্য একটা উদাহরণ হয়ে থাকলো। দোকান আর সেলাই স্কুলের সাফল্যের পর আমাদের জীবনের স্থিরতা এলো, কিন্তু আমার মনে হলো আরও অনেক কিছু দরকার আছে। ভাবলাম, যদি আমার অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করতে পারি তাহলে আমার পরিশ্রম আসল উদ্দেশ্য পূরণ হবে। একদিন ভাবি আর দাদাকে বললাম, আমি চাই আমাদের সেলাই স্কুলটাকে একটা প্রশিক্ষণ কেন্দ্রে বদলে দেই, যেখানে শুধু সেলাই নয় আরও অনেক কিছু শেখানো হবে, যাতে আরও মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে। ভাবি সঙ্গে সঙ্গে সমর্থন করে বলল, কবিতা, আমরা যা ভোগ করছি সেটা যেন আর কোনো মেয়ের না হয়। এই কাজটা আমাদের বড় করা উচিত। দাদাও রাজি হলো। তারপর আমরা আশেপাশের গ্রামে গিয়ে মেয়েদের সঙ্গে কথা বললাম, তাদের আমাদের কেন্দ্রে এসে নতুন কিছু শেখার জন্য উৎসাহ দিলাম। প্রথমে কিছু মেয়ে ইতস্তত করলো, কিন্তু আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়তে লাগলো। তবে এটা এত সহজ ছিল না। সমাজে কিছু লোক ছিল যারা মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে দেখে খুশি হতো না। তারা আমাদের তিরস্কার করে বলতো, মেয়েদের কাজ বাড়ি সামলালো, এসব চাকরি বাকরি তাদের জন্য নয়। একদিন আমাকে গ্রামের পঞ্চায়েতে ডাকা হলো। সেখানে কিছু লোক আমাদেরকে নিয়ে কাজ নিয়ে প্রশ্ন তুলল। আমি সাহস করে বললাম, আমি মেয়েদের তাদের হক দেওয়ার জন্য কাজ করছি। আপনারা চাইলে এটা বন্ধ করতে পারেন, কিন্তু এতে কারো ভালো হবে না। প্রত্যেক মেয়ে নিজের জীবন সামলানোর অধিকার আছে, আর আমি সেই অধিকার দেবই। আমার কথায় অনেকে বাধ্য হলো। আস্তে আস্তে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে লাগলো। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র ধীরে ধীরে নাম করলো। সেখান থেকে অনেক মেয়ে শিখে নিজের পায়ে দাঁড়ালো। তাদের সাফল্য দেখে আমার গর্ব হতো। আমরা সেলাই, কারচুপি, বুননের পাশাপাশি কম্পিউটার, সাবান বানানো, মোমবাতি তৈরির মতো ছোট ছোট কাজও শিখতে শুরু করলাম। সরকার আমাদের কাজের প্রশংসা করে একটা ফান্ড তৈরি করে দিতে লাগলো। এতে আমরা কেন্দ্রটাকে আরও বড় করতে পারলাম। ভাবি আর দাদা আমাকে পুরোপুরি সঙ্গ দিল।
এই সময় দাদা আর ভাবির সম্পর্ক আরও মজবুত হলো। ভাবি তার পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করতে দাদার পাশে থাকলো, আর দাদাও তার পুরনো অভ্যাস পুরোপুরি ছেড়ে দিল। একদিন দাদা আমাকে বলল, কবিতা, তুই যা করেছিস সেটা একজন ভাইয়ের জন্য গর্বের। আমি তার ভাবি প্রতিদিন তোর জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাই। অনেক বছরের পরিশ্রমের পর আমাদের কেন্দ্রের রাজ্যের জন্য সবচেয়ে বড় পরিষ্কার কেন্দ্র হয়ে উঠল। আমি জীবনকে ঠিক করলাম প্রতিটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাওয়া উচিত। আমাকে অনেক জায়গা থেকে সম্মান দেওয়া হলো। লোকেরা তাদের গল্প আর সমস্যা নিয়ে আমার কাছে আসতে লাগলো। বুঝলাম আমার সংগ্রাম আর অভিজ্ঞতা শুধু আমাকে নয়, অন্যদেরও শক্তি দিয়েছে। একদিন দাদা বলল, কবিতা, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। ছেলেটা পড়াশোনা করা, বুদ্ধিমান। আমি বললাম, দাদা, আমি আমার জীবনে বিয়ে জায়গা দেব, কিন্তু যখন আমার কাজ পুরোপুরি স্থিতিশীল হবে। এখনও আমার স্বপ্ন পূরণ হয়নি। দাদা হেসে বলল, ঠিক আছে আমার বোন, তোকে তোর স্বপ্ন পূরণ করার পুরো স্বাধীনতা আছে। এভাবে কবিতা শুধু নিজের পরিবারকে বাঁচালো না, সমাজের অনেক মেয়েকে নতুন পথ দেখালো। তার গল্প আজও মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের গল্পটা কেমন লাগলো দয়া করে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। গল্পটা ভালো লাগলে ভিডিওটি লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে রাখো, যাতে আমাদের নতুন ভিডিও খবর তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়।